साइड में था, एक इंसान है उसने उसको गोली मार दी। পেহেলগামে হামলার জেরে ভারত পাকিস্তান উত্তেজনার পারদ চরমে। সামরিক অভিযানের পক্ষে একাট্টা বিজেপি সহ বিরোধীরা। পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত পাকিস্তানও। পার্লামেন্টে দিল্লি বিরোধী প্রস্তাব পাশ। দিল্লি ইসলামাবাদ উত্তেজনার প্রভাব পড়তে পারে বাংলাদেশেও, বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। সামরিক ও কূটনৈতিক ক্ষেত্রে কৌশলী হওয়ার পরামর্শ। কেউই চান না যে যুদ্ধে দুটো দেশ জড়িয়ে যাক, এবং যেহেতু এটার প্রভাব এই রিজিয়নের মধ্যে পড়বে, সুতরাং এইটা আমাদের দেশের উপরেও এক ধরনের প্রভাব আসবেই। হবিগঞ্জের আজমেরীগঞ্জে সমিতির নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ। আহত অর্ধ শতাধিক। এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ওদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝগড়াঝাটি মারামারি লাগিয়ে আছে একটা করে। এই আজকের ঘটনাটা ওইটাকে কেন্দ্র করেই ঘটনা। বিশেষ কায়দায় পোশাকের মধ্যে আনা 4 কেজি স্বর্ণ উদ্ধার। শাহজালাল ও সিলেট বিমানবন্দরে 2 জন আটক। এয়ারপোর্ট আসার আগে তারা আরো 3-4 জন আছে আমার রিসিভ করিয়া তারা নিয়ে গেছে অন্য এক রুমে নিয়ে কয় যে এই ড্রেসগুলো করো। আমি তো জানি না যেগুলো ভিতরে স্বর্ণ আছে করে। 2 দশক পর পিটিভিএফএ নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিতে সেনাবাহিনীর তত্ত্বাবধান। দুর্নীতি করতে না পারায় বাধার চেষ্টা শ্রমিক নেতাদের। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক ঘটনায় ক্ষুব্ধ ক্রিকেটাররা বৈঠক করলেন বিসিবি সভাপতির সাথে। 2 দফায় হৃদয়কে শাস্তি দেওয়াটা হাস্যকর, বললেন তামিম। 2 ম্যাচ সাসপেন্ড করে 1 ম্যাচ করে আবার 2 ম্যাচ খেলতে দিয়ে আবার 1 ম্যাচ সাসপেন্ড করা, এটা একটা আসলে হাস্যকর ব্যাপার হয়ে যাচ্ছে। লালদিঘি ময়দানে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলায় এবার চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ। এখান থেকে হারি না, বছর 5 খেলা আছে, 5 চ্যাম্পিয়ন পাইছি। বলি খেলা তো বড় জব্বর হয়, প্রতি বছরে আমি জব্বর বলি খেলা দেখি। চট্টগ্রামে যেটা এখনো চলছে এবং ধরে রেখেছে, এটা অত্যন্ত আনন্দের। খেলায় ঘিরে বসেছে গ্রামীণ মেলা। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে ভারত ও পাকিস্তান সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। সেখানে 2 দেশের সেনাবাহিনীর তৎপরতাও বেড়েছে। সকালের নিয়ন্ত্রণ রেখা বা এলওসির একাধিক পয়েন্টে 2 দেশের সেনাদের মধ্যে হয় গোলাগুলি। শুক্রবার ভারতের সেনাবাহিনীর বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করে দেশটির একাধিক গণমাধ্যম। তাদের দাবি, পাকিস্তানের তরফ থেকে প্রথম গুলি ছোড়া হয়েছে ভারতের সেনাদের লক্ষ্য করে, যার পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সৈন্যরা। পাল্টাপাল্টি এই গোলাগুলিতে হতাহতের কোনো তথ্য দেয়নি ওই গণমাধ্যম। এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ভারত ও পাকিস্তান সরকার। যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত সশস্ত্র বাহিনী, ভারতকে এমন হুঁশিয়ারি দিল পাকিস্তান। শুক্রবার দেশটির পার্লামেন্টে বসে বিশেষ অধিবেশন। এ সময় পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে দিল্লির নেয়া বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে প্রস্তাব পাশ হয় পার্লামেন্টে। হুঁশিয়ারি দিয়ে বলা হয়, যে কোনো আগ্রাসন ঠেকাতে প্রস্তুত ইসলামাবাদ। অন্যদিকে পাকিস্তানে হামলার জন্য একাট্টা ভারতের রাজনৈতিক দলগুলো। এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে অনুমোদন দিচ্ছে বিরোধী দলগুলো। শুক্রবার জরুরি অধিবেশন বসে পাকিস্তানের পার্লামেন্টে। পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে দিল্লির নেয়া বিভিন্ন পদক্ষেপের জবাব দিতেই এই অধিবেশন। এ সময় প্রস্তাব পাশ হয় ভারতীয় পদক্ষেপের বিরুদ্ধে। সিন্ধু পানি বন্টন চুক্তি বাতিলকে যুদ্ধের সাথে আখ্যা দেওয়া হয়। ভারতকে হুঁশিয়ারি জানিয়ে বলা হয়, যুদ্ধের জন্য পাকিস্তানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত।
সার্বভৌমত্ব রক্ষায় পুরোপুরি প্রস্তুত পাকিস্তান। আমাদের উপর যে কোনো আগ্রাসন চালানো হলে তার যথোপযুক্ত জবাব দিতে আমরা তৈরি। সিন্ধু পানি বন্টন চুক্তিটি আন্তর্জাতিক চুক্তি, এর সাথে বিশ্বব্যাংক সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জড়িত। ভারত চাইলেই তা বাতিল করতে পারে না। এ ধরনের সিদ্ধান্ত যুদ্ধ ঘোষণার শামিল। এর আগে পরস্পরের বিরুদ্ধে দুদেশই নেয় সমসংখ্যক কূটনৈতিক পদক্ষেপ। অতীতে শর্তভঙ্গের অভিযোগ উঠলে এবারই প্রথম সিমলা চুক্তি স্থগিত করতে যাচ্ছে ইসলামাবাদ। এই চুক্তির শর্ত অনুযায়ী মতপার্থক্য থাকলেও নিয়ন্ত্রণ রেখা বা এলওসি অতিক্রম করবে না দুদেশের সেনারা। কূটনৈতিক উত্তেজনা যখন চরমে, তখন মোদী সরকারকে পাকিস্তানে হামলার অলিখিত অনুমোদন দিচ্ছে ভারতের সব রাজনৈতিক দল। আমরা জাতির স্বার্থে সরকারের সিদ্ধান্তকে সমর্থন করব। প্রধানমন্ত্রী মোদীর গৃহীত সিদ্ধান্তই চূড়ান্ত। সবাইকে বার্তা দিতে চাই, জাতি হিসেবে আমরা ঐক্যবদ্ধ। এটা রাজনৈতিক বিভাজনের সময় নয়। সরকার যে সিদ্ধান্ত নেবে আমরা সেটাই সমর্থন করব। পরস্পরের বিরুদ্ধে দুদেশের অনমনীয় মনোভাবের কারণে এশিয়ায় নতুন যুদ্ধের সংখ্যা জোরালো হচ্ছে। অতীতেও বেশ কয়েকবার যুদ্ধে জড়িয়েছে পাকিস্তান ও ভারত। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে উঠছে নানা প্রশ্ন। অঞ্চলটিতে বিপুল সেনা উপস্থিতি থাকা সত্ত্বেও জনপ্রিয় পর্যটন এলাকা পেহেলগামে কেন নিরাপত্তা ঘাটতি তা নিয়ে প্রশ্ন তুলছেন ভারতীয়রাই। কিভাবে নির্বিঘ্নে পালিয়ে গেল সন্ত্রাসীরা সেটি নিয়েও রয়েছে ধোঁয়াশা। এ ঘটনায় ভারতের গোয়েন্দা ব্যর্থতাকে দায়ী করা হচ্ছে। এর আগেও গুরুত্বপূর্ণ মার্কিন কর্মকর্তারা ভারত সফরে থাকার সময় অঞ্চলটিতে জঙ্গি হামলা হওয়ায় আলোচনায় ষড়যন্ত্র তত্ত্ব। মালিকানা নিয়ে পাকিস্তানের সাথে দ্বন্দ্বের জেরে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে কয়েক দশক ধরেই রয়েছে ব্যাপক সেনা উপস্থিতি। নয়াদিল্লি প্রকৃত সংখ্যা প্রকাশ না করলেও ধারণা করা হয় কাশ্মীরে এখন সামরিক, আধা সামরিক সহ নিরাপত্তা বাহিনীর প্রায় 3.5 লাখ সদস্যের উপস্থিতি রয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি সেনা মোতায়েন অঞ্চলের একটি এই কাশ্মীর। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে ব্যাপক জনপ্রিয় কাশ্মীরের পেহেলগামে প্রতিদিনই থাকে পর্যটকদের ভিড়। বিভিন্ন গণমাধ্যমের তথ্য, হামলার সময়ও এলাকাটিতে ছিল প্রায় 2000 দর্শনার্থী। অথচ এমন গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রটিতে নেই পর্যাপ্ত নিরাপত্তা। অভিযোগ, হামলার সময় আশপাশে সেনা তো দূরের কথা, ছিল না একজন পুলিশ সদস্য। বলা হচ্ছে প্রত্যেক পর্যটকের জাত ধর্ম নিশ্চিত হওয়ার পর কিলিং মিশন চালিয়েছে হামলাকারীরা। পরে কোনো বাধা ছাড়াই নির্বিঘ্নে এলাকা ছাড়ে তারা। এমন পরিস্থিতিতে এ ঘটনায় ভারত সরকারের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আলোচিত রাজনীতিক আসাদুদ্দিন ওয়াইসি ও নিরাপত্তা বাহিনীর অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। এতক্ষণ সময় লেগেছে, বেঁচে 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 পড়েছে, যেগুলো আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। তো ওখানে তো অনেক আর্মি ছিল, এমনিতেও তো বর্ডার এরিয়া, সেন্সিটিভ এরিয়া। যাই হোক, সেসব বাছাবাছি নিয়ে কথা আমি এখন বলবো। আমরা যেটা চাই যে সত্যি ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন, স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া। वहाँ पर एक पुलिस वाला नहीं है। পেহেলগাম এমন একটি জায়গা যেখানে সবসময়ই প্রচুর পর্যটক থাকে। সেখানে একজনও পুলিশ ছিল না। কুইক রিয়াকশন টিমের ঘটনাস্থলে পৌঁছাতে লাগলো 1 ঘন্টা। তারা ধর্ম নিশ্চিত হয়ে তারপর হত্যা করেছে। হামলাকারীরা পাকিস্তান থেকে এসেছে। যদি তাই হয়, তারা কিভাবে সীমান্ত পার হলো? এর জন্য কে দায়ী? কাশ্মীরের এই হামলাকে বিজেপি সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা আখ্যা দিয়ে সমালোচনায় মেতেছেন নেটিজেনরা। আলোচনা হচ্ছে নানা ষড়যন্ত্র তত্ত্ব নিয়েও। কেউ কেউ আঙ্গুল তুলছেন ভারত সরকারের দিকেই, আবার অনেকেই দেশটির গোয়েন্দা ব্যর্থতাকেও দায়ী করছেন। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভারত সফরকালে আগেও এমন হামলার ঘটনা ঘটেছে কাশ্মীরে। 2000 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ভারত সফরের ঠিক একদিন আগে অনন্তনাগ জেলায় হত্যা করা হয়েছিল 36 শিখকে। এর 2 বছর পর যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী যখন নয়াদিল্লিতে, তখন কালুচকে জঙ্গি হামলায় প্রাণ যায় কমপক্ষে 23 জনের। আর এবার হামলার সময়ও ভারতে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। কেন মার্কিন প্রতিনিধিদের সফরের সময় অস্থিতিশীল হয়ে ওঠে কাশ্মীর, তা নিয়েও প্রশ্ন তুলছেন নেটিজেনরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।
এদিকে কাশ্মীরে পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির বিষয়টি স্বীকার করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার ডাকা সর্বদলীয় বৈঠকে এই স্বীকারোক্তি দেয় বিজেপি। বিরোধী নেতাদের প্রশ্ন ছিল, পেহেলগামে এত বড় হামলার ঘটনা গোয়েন্দাদের চোখ ফাঁকি কিভাবে দিল? সেই সাথে ঘটনাস্থলে একজন নিরাপত্তা রক্ষীও কেন ছিলেন না, সেই প্রশ্নও তোলা হয়। বিরোধী নেতাদের প্রশ্ন বানিয়ে নিজেদের গাফিলতি ও ব্যর্থতা মেনে নেয় কেন্দ্রীয় সরকার। তবে বলা হয়, প্রশাসনকে না জানিয়ে স্থানীয় ট্যুর অপারেটররা ওই রুট খুলে দিয়েছিল, সন্ত্রাসীরা সেই সুযোগ নিয়েছে। সরকার জানায়, প্রতি বছর জুন মাসে অমরনাথ যাত্রার আগে পেহেলগামের রুট পর্যটকদের জন্য খোলা হয়, কিন্তু এবার স্থানীয় ট্যুর অপারেটররা 20 এপ্রিল থেকেই সরকারের অজান্তে তা খুলে দেয়। ফলে প্রশাসন নিরাপত্তা বাহিনী মোতায়েনের সুযোগ পায়নি। ভারত পাকিস্তান উত্তেজনার প্রভাব পড়তে পারে বাংলাদেশেও। রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক ও সামরিক ক্ষেত্রের মতো বিষয়ে প্রভাব এড়াতে এখনই সতর্ক অবস্থানে থাকতে হবে ঢাকাকে, এমন পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। তারা বলছেন, নীতি নির্ধারণী পর্যায়ে যে কোনো ধরনের বক্তব্য বুঝে শুনে দেওয়া উচিত। একই সাথে সীমান্ত নিরাপত্তা বৃদ্ধি ও সাইবার যুদ্ধে বিভ্রান্তিমূলক তথ্য এড়াতে কঠোর নজরদারির পরামর্শ তাদের। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে মঙ্গলবারের ভয়াবহ হামলার রেশ ধরে ভারত পাকিস্তানের মধ্যে সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর এমন উত্তেজনাকর অবস্থা গোটা অঞ্চলকেই সংকটে ফেলতে পারে, এমন শঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা, যার বাইরে নয় বাংলাদেশও। ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি হলে বাংলাদেশে অন্তত 7টি বিষয়ে প্রভাব ফেলতে পারে। এগুলো হলো আঞ্চলিক নিরাপত্তা, রাজনীতি, অর্থনীতি, কূটনীতি, সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবাদ ইস্যু এবং সাইবার যুদ্ধ। বিশ্লেষকরা বলছেন, সামরিক ও কূটনৈতিকভাবে বাংলাদেশকে কৌশলী হতে হবে। এখনো পর্যন্ত যে পর্যায়ে আছে তাতে করে কাইন্ড অফ প্রক্সি ওয়ারের দিকেই সম্ভবত যাচ্ছে। দুটো দেশের মধ্যে যখন যুদ্ধ অথবা প্রক্সি ওয়ারের দিকে যাচ্ছে, সেইটাতে আমরা যেন অযথা জড়িয়ে না যাই, এবং যখন বিবৃতি এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব অভ্যন্তরীণভাবে অথবা কোনো আন্তর্জাতিক পর্যায়ে প্ল্যাটফর্মে, তখন এই কথাটা মনে রাখতে হবে যে আমরা ন্যায়ের পথে, সত্যের পথে। দক্ষিণ এশীয় অঞ্চলে এমনিতেই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বিদ্যমান। ভারত পাকিস্তানের মধ্যকার উত্তেজনা এই সংকটকে আরও প্রভাবিত করবে। আমাদের যে গোয়েন্দা সংস্থারা আছে, ডিজিএফআই এবং এনএসআই, হ্যাঁ, এবং কিছুটা হলে এসবি, তাদেরকে এই বিষয়টাতে একদম আপনার ব্যস্ত থাকা দরকার, একদম পুঙ্খানুপুঙ্খ নজর রাখা দরকার ভারতের প্রতিটি মুভমেন্টের উপর, শুধু সামরিক মুভমেন্ট না। লোকসংখ্যার হিসেবে নেটিজেনদের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যম বেশি ব্যবহৃত হয় এই অঞ্চলেই, ফলে সাইবার যুদ্ধে বিভ্রান্তিমূলক তথ্য প্রভাবিত করতে পারে নেটিজেনদের। আমাদের দেশের এই মুহূর্তে ডিপলি কনসার্ন হতে হবে সিকিউরিটি নিয়ে। সিকিউরিটি হচ্ছে ইন্টারন্যাশনাল সিকিউরিটি, ইন্টারনাল সিকিউরিটি এবং ইন্টারন্যাশনাল সিকিউরিটি, সীমান্ত সিকিউরিটি। এটার জন্য আমাদের যে প্রতিরক্ষা বাহিনী আছে তাদেরকে, যেটা প্রথমেই বলেছিলাম, রেড অ্যালার্ট বা সতর্কতা জারি করতে হবে। আন্তর্জাতিক কৌশলগত কারণে বাংলাদেশকে আগের চেয়েও বেশি সতর্ক থাকতে হবে মতামত তাদের। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দিতে কাতার থেকে ইতালি পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় দুপুর 12টা 25 কাতার ত্যাগ করেন অন্তর্বর্তী সরকার প্রধান। রোমে ডক্টর ইউনূসকে স্বাগত জানান ইতালীয় ভ্যাটিকান সিটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। শুক্রবার স্থানীয় সময় বিকেল 3:15টায় প্রধান উপদেষ্টা সেন্ট পিটার্স ব্যাসিলিকায় যাবেন এবং সেখানেই পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। শনিবার স্থানীয় সময় সকাল 9:30টায় পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেবেন ডক্টর ইউনূস। রোববার বাংলাদেশ সময় দুপুর 12টায় দেশের উদ্দেশ্যে রওনা করবেন প্রধান উপদেষ্টা। সোমবার ভোরে ডক্টর ইউনূসের দেশে পৌঁছানোর কথা রয়েছে। হবিগঞ্জের আজমিরিগঞ্জে পঞ্চায়েত সমিতির নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ হয়েছে, এতে অর্ধশতাধিক আহত হয়েছেন। সকালে দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় তারা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বৃদ্ধ থেকে যুবক তরুণ, আছে কিশোররাও। সবার হাতেই টেটা, বল্লম সহ দেশীয় সব অস্ত্র। প্রতিপক্ষের হামলা ঠেকানোর জন্য টিনের চালও সঙ্গে নিয়েছেন কেউ কেউ। এভাবেই হবিগঞ্জের আজমিরগঞ্জ উপজেলার নোয়াগড় এলাকায় তুমুল সংঘর্ষে জড়ায় দুপক্ষ। স্থানীয়রা জানান, প্রতি বছরই জমি, পুকুর ও ডুবা ইজারা দেয় গ্রাম পঞ্চায়েত সমিতি। তহবিলে থাকে মোটা টাকা। গ্রামের শাহজাহান মেম্বারের কাছেই ছিল সমিতির নিয়ন্ত্রণ। সম্প্রতি তাতে বাধা দেয় লতিফুল মেম্বার ও তার অনুসারীরা। এ নিয়েই দেখা দেয় বিরোধ। সকালে প্রায় 2 ঘন্টা চলে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ। আহত হয় অর্ধশতাধিক। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝগড়াঝাটি মারামারি লাগিয়ে আছে একটা করে। এই আজকের ঘটনাটা ওইটাকে কেন্দ্র করেই ঘটনা। সমিতির ঘর দখলকে কেন্দ্র শেষমেশ পুলিশ যাওয়াতে ওরা নিয়ন্ত্রণে আসছে। কিছু লোক মারামারি করে একটু আহত হয়েছে, হসপিটালে গেছে, বিভিন্ন হসপিটালে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় জোরদার আছে নিরাপত্তা ব্যবস্থা। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। অভিনব কায়দায় আনা স্বর্ণসহ হযরত শাহজালাল ও সিলেট ওসমানী বিমানবন্দর থেকে 2 যাত্রীকে আটক করা হয়েছে। আন্ডারওয়্যারের মধ্যে স্বর্ণের প্রলেপ দিয়ে সেগুলো লুকিয়ে রেখেছিল তারা। উদ্ধার করা স্বর্ণের পরিমাণ প্রায় 3 কেজি। দুবাই থেকে একই ফ্লাইটে একজন সিলেট এবং অন্যজন ঢাকায় আসছিলেন। একজনকে সিলেট, অপরজনকে ঢাকায় আটক করা হয়। তবে দুজনেই সিলেটের গোয়াইন ঘাটের বাসিন্দা। পরনের অন্তর্বাস থেকে শুরু করে গেঞ্জি ও বাকি পোশাকে বিশেষ কায়দায় দেয়া ছিল স্বর্ণের প্রলেপ। সাধারণ চোখে বিষয়টি বোঝার উপায় নেই। স্বর্ণ গলিয়ে সেগুলো ওই পোশাকে লেপে দেয়া হয়েছিল। স্ক্যানারে পরীক্ষার পর বিষয়টি ধরা পড়ে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই থেকে সিলেট হয়ে ঢাকায় আসেন মোহাম্মদ শাহজাহান। তাকে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ থেকে আটক করা হয়। পরে গ্রিন চ্যানেলে নিয়ে তার শরীর তল্লাশি করা হয়। পরিধানে থাকা 5টি আন্ডারওয়্যার, একটি ফুল প্যান্ট ও 3টি সেন্ডু গেঞ্জির ভেতরে বিশেষ কায়দায় স্বর্ণ নিয়ে আসেন তিনি। স্বর্ণের প্রলেপ ছিল পোশাকগুলোতে, যার ওজন প্রায় 2 কেজি। এয়ারপোর্ট আসার আগে তারা আরও 3-4 জন মানুষ আমার রিসিভ করিয়া তারা নিয়ে গেছে অন্য এক রুমে নিয়ে কয় যে এই ড্রেসগুলো ফরক। আমি তো জানি না যেগুলো ভিতরে স্বর্ণ আছে করে। আমি তো ভাবছি যে গেঞ্জি, ওইটা ভাবি আমি আমার পরে আইছি। পরে ওই যাত্রীকে কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়। সকালে একই ঘটনা ঘটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানকার আটককৃত ব্যক্তির নাম আলিমুদ্দিন। বিমানবন্দর কাস্টমস জানায়, আলিমুদ্দিনও একই বিমানে দুবাই থেকে সিলেট হয়ে ঢাকায় আসার কথা। বিমানটি সিলেটে অবতরণের পর তাকে উড়োজাহাজ থেকে নামিয়ে আনেন কাস্টমস ও এনএসআই সদস্যরা। পরে স্ক্যানারে পরীক্ষার মাধ্যমে তার পোশাকে গলিয়ে স্বর্ণ আনার বিষয়টি ধরা পড়ে। আলিমের পরনে থাকা 4টি আন্ডারওয়্যার, 2টি গেঞ্জি, একটি শার্ট, প্যান্ট সহ 8টি কাপড় জব্দ করা হয়। দুবাই থেকে এই ফ্লাইট আসার আগেই আমরা এই যাত্রীর ছবি পাই এবং তার কাছে এইভাবে লেমিনেটিং করা, তার পোশাকের ভিতরে স্বর্ণ লেমিনেটিং করা, এইভাবে আমরা একটা মেসেজ পাই। সাথে সাথে আমরা তার সন্দেহ করি, তার পোশাক খুললে আমরা ওয়েট নেই, প্রাথমিকভাবে দেখি যে হ্যাঁ এটা সন্দেহজনক এবং আমাদের তার ইনফরমেশন রাইট। একই কায়দায় স্বর্ণ আনা এই 2 জনকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই আলাদাভাবে আটক করা হয়, জানায় বিমানবন্দর কাস্টমস। অলক হাসান, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে বোঝা যাবে নির্বাচন কমিশনের সদিচ্ছা ও সক্ষমতা। এতেই কমিশনের অ্যাসিড টেস্ট হবে, এমনটাই বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে অংশ নেন তিনি। এ সময় শফিকুর রহমান বলেন, জামায়াত আগামীতে এমন একটি বাংলাদেশ চাই যেখানে কোনো জুলুম নিপীড়ন হবে না, নতুন কোনো ফ্যাসিবাদের সৃষ্টি হবে না। সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্টে যারা চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান জামায়াত আমির। সম্মেলনে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী সহ অন্যরা উপস্থিত ছিলেন। বর্তমান একটা নির্বাচন কমিশন হয়েছে, তারা বলেছেন ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন নাকি তারা উপহার দেবেন। আমরা তাদের একটু অ্যাসিড টেস্ট দেখতে চাই। তারা জাতীয় সংসদের নির্বাচন, যেটা দিয়ে দেশ শাসন হবে 5 বছরের জন্য জনগণের ম্যান্ডেট নিয়ে,
সেই নির্বাচনের আগে তারা জনগণ এখন সাফার করছে স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে। স্থানীয় সরকার নির্বাচনটা দিন, আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু। কিছু কর্মচারী ইউনিয়ন নেতার বাধার পরও আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন PDBF এর ইতিহাসের সবচেয়ে বড় নিয়োগ পরীক্ষা। এর মাধ্যমে নিয়োগ পাবেন 1665 জন। নিয়োগে স্বচ্ছতার জন্য সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান MISTর তত্ত্বাবধানে হচ্ছে এই পরীক্ষা। এতে আগের মতো নিয়োগ দুর্নীতির সুযোগ না থাকায় কিছু কর্মচারী নেতা শুরু থেকে বাধা দিচ্ছে বলে অভিযোগ PDBF কর্তৃপক্ষের। রেদওয়ান আহমেদের রিপোর্ট। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, দরিদ্র অসহায় জনগোষ্ঠীর প্রশিক্ষণ ও কর্মসংস্থানের লক্ষ্যে গঠন করা হয় পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন PDBF। কিন্তু অনিয়ম, দুর্নীতি ও জনবল ঘাটতির কারণে এখনও লক্ষ্য অর্জন করতে পারেনি প্রতিষ্ঠানটি। নিয়োগও বন্ধ প্রায় 20 বছর। রাজনৈতিকভাবে সুপারিশপ্রাপ্ত চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারীদের মাধ্যমে চলছিল প্রতিষ্ঠানটির কার্যক্রম। এদের অনেকের নিয়োগ নিয়ে ঘুষ, দুর্নীতির অভিযোগও রয়েছে। গণ অভ্যুত্থানের পর 1665 জন জনবল নিয়োগের উদ্যোগ নেয় PDBF এর নতুন প্রশাসন। 26 এপ্রিল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিষ্ঠানটির ইতিহাসের সবচেয়ে বড় নিয়োগ পরীক্ষা। স্বচ্ছতা নিশ্চিতে সেনাবাহিনী পরিচালিত MISTর তত্ত্বাবধানে হচ্ছে পরীক্ষাসহ নিয়োগের সকল কার্যক্রম। আমাদের এই জনবলের ঘাটতিটা উপদেষ্টা মহোদয় খুব সঠিকভাবে উপলব্ধি করেছেন এবং তার আনুকূল্য নিয়েই, তার সুপরামর্শ নিয়েই কিন্তু আমরা আমাদের এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করছি। কিন্তু এতেই বাধে বিপত্তি। নিবন্ধনহীন অনির্বাচিত PDF কর্মচারী ইউনিয়নের ব্যানারে নিয়োগের বিরুদ্ধে আন্দোলনে নামেন কয়েকজন নেতা। সামনে আনা হয় অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ ও কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি ইস্যু। তবে অভিযোগ আছে এর পেছনের বড় কারণ আগের মতো নিয়োগ দুর্নীতির সুযোগ হারানো। আরএলের এই উদ্দেশ্য কথা প্রসঙ্গে বলে ফেলেছেন 2002 সালে চাকরিচ্যুত কর্মচারী ইউনিয়নের 2 নেতা। এইসব কাজেও অস্বচ্ছতার কিছু ছাপ পাওয়া যায় বিভিন্ন সময়ে। আমাদের যে প্রজন্ম, আমাদের যে ভাই বোন আত্মীয় স্বজন আছে, এরই আমাদের কম বেশি একটা সংখ্যা দিয়ে উনি এটার একটা ব্যবস্থা করেন। আপগ্রেড না হলে সেই জায়গায় থেকে যাইতেছে না, উনি নতুন লোক নিলে তো আর লাগতেছে না, ফলে প্রমোশন আবারও বন্ধ হয়ে যায়। কয়েকজন শ্রমিক নেতা ছাড়া PDBF কর্মকর্তা কর্মচারীরা মনে করেন MISTর মাধ্যমে নিয়োগ পরীক্ষা স্বচ্ছ হবে। আগের চেয়ে দুর্নীতি কমার পাশাপাশি অন্তত আরও 135টি উপজেলায় বাড়বে প্রতিষ্ঠানটির কাজের পরিধি। বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নেতৃত্বে PDBF একটা নবজাগরণ, গুড গভর্নেন্স, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি প্রতিষ্ঠা হচ্ছে এবং PDBF ইনশাল্লাহ অচিরে আরও এগিয়ে যাবে। পাশাপাশি অন্তত আরও 135টি উপজেলায় বাড়বে প্রতিষ্ঠানটির কাজের পরিধি। বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নেতৃত্বে PDBF একটা নবজাগরণ, গুড গভর্নেন্স, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি প্রতিষ্ঠা হচ্ছে এবং PDBF ইনশাল্লাহ অচিরে আরও এগিয়ে যাবে। আমি দুষ্কৃতিকারী বলবো, সুবিধালোভী বলবো, যারা এই নিয়োগের কার্যক্রমকে বিঘ্ন করতে চায়, বাধা প্রদান করতে চায় এবং তারা অপচেষ্টায় লিপ্তও রয়েছে। আন্দোলনকারীদের দাবি প্রসঙ্গে PDBF এর ব্যবস্থাপনা পরিচালক বলেন, অস্থায়ী নিয়োগ কোনো সমাধান নয়, ধাপে ধাপে বঞ্চিতদেরও পদোন্নতি দেয়া হবে বলে জানান তিনি। জনবল নিয়োগের পাশাপাশি যদি সকলকে পদোন্নতি দেওয়ার যে বিষয়টি আছে গুরুত্বপূর্ণ, এবং একই সঙ্গে অস্থায়ী সহকর্মীদেরকে যদি আমরা স্থায়ীকরণের একটা সুস্থ সুন্দর সমাধান করতে পারি, তাহলে আমার মনে হয় প্রতিষ্ঠানটি তার সক্ষমতা ফিরে পাবে এবং সৌন্দর্য ফিরে পাবে। PDBF এর উন্নয়নে সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিতে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার আহ্বান PDBF কর্মীদের। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আগস্ট আন্দোলনে শহীদদের হত্যার বিচার না করে ভিন্ন কিছু ভাবলে এই রক্তের দায় অন্তর্বর্তীকালীন সরকারকে বয়ে বেড়াতে হবে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। জুলাই পিলখানা ও শাপলা চত্বরে গণহত্যার বিচার ও এর সাথে জড়িত আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে শহীদি সমাবেশেই মন্তব্য করেন তিনি। শেখ হাসিনাকে ফেরত না দেয়া পর্যন্ত ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে না বলে হুঁশিয়ারি দেন সার্জিস আলম। বলেন, ভারত যদি বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রাখে
রাখতে চায় তাহলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। এ সময় ইনকিলাব মঞ্চ থেকে 4 দফা দাবি জানানো হয়, যেখানে সরকারকে আগামী 100 দিনের মধ্যে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে তাগিদ দেওয়া হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, তাদের কর্মসূচি নিষিদ্ধ করতে হবে, তাদের রেজিস্ট্রেশন বাতিল করতে হবে। এই আওয়ামী লীগ নিষিদ্ধ না করার জন্য বিভিন্ন মহল কি কি কারণ দেখাচ্ছে, পায়তারা দেখাচ্ছে। তারা আমাদেরকে শোনায় যে বহির্বিশ্বে তাদের ইমেজ ক্ষুণ্ণ হতে পারে। বিগত 16 বছরে যখন পিলখানায় হত্যাকাণ্ড হয়, যখন সাপ্লায় হত্যাকাণ্ড হয়, যখন শাহবাগে, যাত্রাবাড়িতে, শনি রাখায়, উত্তরে হত্যাকাণ্ড হয়, তখন এই বহির্বিশ্ব কোথায় ছিল? রাজধানীতে এডিস সহ মশা নিধন এবং বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে এটি শুরু হয়। ডিএসসিসির প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের সচিব বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে এবার আগেই মশক নিধনের কার্যক্রম শুরু হয়েছে। এজন্য নগরবাসীর সহযোগিতা চান তারা। বিগত বছরগুলোর মধ্যে ডেঙ্গুর ভয়াবহ অবস্থা ছিল 2023 সালে। সে বছর মারা যান 1705 জন, হাসপাতালে ভর্তি হন 3.25 লাখ রোগী। এবছরও বাড়ছে মৃত্যু আক্রান্তের হার। গত কয়েক বছরের পরিসংখ্যানে দেখা যায়, ডেঙ্গুতে আক্রান্ত মৃত্যুর হার বাড়ে অক্টোবর থেকে নভেম্বরে। ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক বলেন, মৌসুম আসার আগেই নিয়ন্ত্রণে রাখতে চান ডেঙ্গু পরিস্থিতি। বর্ষা শুরুর আগে এবার আমরা আমাদের খালগুলো, আমাদের নর্দমাগুলো, আমাদের ড্রেনগুলো এগুলো সমস্ত পরিষ্কার করে ফেলবো এবং বিশেষ করে মশার যে জন্মস্থান সেইটাকে আমরা পরিষ্কার রাখবো। স্থানীয় সরকার বিভাগের সচিব জানান, সমন্বয়হীনতার কোনো সুযোগ নেই। ডেঙ্গু নিয়ন্ত্রণ ও রোগীদের চিকিৎসায় সমন্বিতভাবে কাজ করতে টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই বিষয়গুলো সমন্বয় করার জন্য আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় একটা টাস্কফোর্স গঠন করেছে, যেটার প্রধান সচিব স্থানীয় সরকার। আমরা গতকালকেও মিটিং করেছি। আমরা আশা করি যে এখন সমন্বয়হীনতার কোনো সুযোগ থাকবে না। আমরা এখানে সকল দপ্তর সংস্থা, সকল মন্ত্রণালয়ের প্রতিনিধি রয়েছেন, সিভিল সোসাইটির প্রতিনিধি রয়েছেন, তাদেরকে নিয়ে সমন্বিতভাবে আমরা পরিকল্পনা নিয়েছি। বাড়িঘর ও চারপাশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে ডিএসসিসির প্রশাসক জানান, বিষয়গুলো তদারকি করতে ঢাকা দক্ষিণ সিটিতে 35 জন ম্যাজিস্ট্রেট কাজ শুরু করবেন। জুন আসার আগে আমরা এই যে কোথাও যে নির্মাণ সামগ্রী বা অন্যান্য যে সমস্ত জায়গায় মশার জন্মস্থান তৈরি হয়, এই জায়গাগুলোতে আমরা অভিযান করব। এম.এ. আজিজ, যমুনা নিউজ, ঢাকা। আর একবার আমন্ত্রণ, দেখছেন সন্ধ্যার বাংলাদেশ। তামিম, রিয়াদ সহ অন্যান্য ক্রিকেটারদের আপত্তিতে তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা 1 বছর পিছিয়েছে বিসিবি। দেশে গত কয়েক মাসে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনায় হতাশ হয়ে বিসিবি সভাপতির সঙ্গে বৈঠক করেছেন ক্রিকেটাররা। সভা শেষে তামিম ক্ষোভ প্রকাশ করেন ডিপিএলে ফিক্সিং ইস্যুতে 2 জন ক্রিকেটারকে প্রকাশ্যে বিসিবির দুর্নীতি দমন ইউনিটের জেরার ঘটনায়। 6 ঘন্টার লম্বা বৈঠক। দুপুর 12টা থেকে যে বৈঠক চলেছে সন্ধ্যা 6টা পর্যন্ত। প্রথমে ক্রিকেটাররা নিজেরা মিটিং করেছেন। জুম্মার নামাজের পর যুক্ত হয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও। ক্রিকেটের সবশেষ কয়েক মাসের ঘটনা নিয়ে সভাপতির সঙ্গে বসেছিলেন ক্রিকেটাররা। আলোচনা প্রথমে ক্রিকেটাররা নিজেরা মিটিং করেছেন। জুম্মার নামাজের পর যুক্ত হয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও। ক্রিকেটের সবশেষ কয়েক মাসের ঘটনা নিয়ে সভাপতির সঙ্গে বসেছিলেন ক্রিকেটাররা। আলোচনার টপিকে সবচেয়ে বড় ঘটনা তাওহিদ হৃদয়। আম্পায়ারের সাথে অসদাচরণ করে 2 ম্যাচ নিষিদ্ধ হন হৃদয়। 1 ম্যাচ নিষেধাজ্ঞার পর ম্যাচ খেলেন এই ডানহাতি। পরে সেই হৃদয়কে আবারও নিষিদ্ধ করা হয় একই ঘটনার জন্য। তামিম ইকবালের কাছে পুরো ঘটনা হাস্যকর ছাড়া আর কিছুই না। 2 ম্যাচ সাসপেন্ড করে 1 ম্যাচ করে আবার 2 ম্যাচ খেলতে দিয়ে আবার 1 ম্যাচ সাসপেন্ড করা, এটা একটা আসলে হাস্যকর ব্যাপার হয়ে যাচ্ছে। যে ছেলে একবার তার পানিশমেন্ট সার্ভ করে নেয়, 2টা ম্যাচ খেলার পর ওকে আপনি একই কেসের জন্য আবার কেমনে পানিশমেন্ট দিতে পারেন? গুলশান ক্রিকেট ক্লাব আর শাইনপুকুরের ম্যাচে ফিক্সিং ইস্যুতে 2 জন ক্রিকেটারকে ভরা মজলিসে জেরা করে বিসিবির দুর্নীতি দমন ইউনিট। এই ঘটনা নিয়ে ক্ষুব্ধ ক্রিকেটাররা। কোনো প্লেয়ার কোনো রং ডুইংসে থাকে, আমরা সবাই চাই এটার শাস্তি হোক। কোনো অধিকার নাই আপনি ওই 2টা ছেলেকে নিয়ে যায় মিডিয়ার সামনে তাকে দিয়ে অ্যাক্টিং করাবেন। এটা ওয়ার্ল্ডে কোনো অ্যান্টি কারাপশন বা কোনো জায়গায় এই নিয়ম নাই। আপনি
ওই দুইটা ছেলেকে বেজ্জত করবেন মিডিয়ার সামনে, সেম জিনিসটা অ্যাক্টিং করায়। সো দিজ আর অ্যান ইনসাল্ট টুয়ার্ডস ক্রিকেটার্স। এই জিনিস নিয়ে আমরা এক ফোঁটাও হ্যাপি ছিলাম না। শুধু তাই না, বিপিএল এর সময় কজন ক্রিকেটারের বিরুদ্ধেও ফিক্সিংয়ের অভিযোগ আসে, সেটা নিয়েও ক্ষুব্ধ তামিম। কি করে অভিযুক্ত হওয়ার আগেই কাউকে দোষী সাব্যস্ত করা যায়? বিপিএলেও একটা ঘটনা ঘটেছে, 10 জনের নাম লিক হয়েছে বিসিবির ভিতর থেকে, 10 জনের ছবি দিছে বিভিন্ন মিডিয়াতে। এগেইন ওখান থেকে কেউ যদি দোষী হয়, আমরা সব ক্রিকেটাররা চাই তার পানিশমেন্ট হোক। হোয়াট ইফ ওখান থেকে 2 জন নির্দোষ বা 8 জন নির্দোষ, এভাবে করে নামগুলা লিক করে দেওয়া পাবলিকলি, ইট ইজ এগেইন ইনসাল্ট টুয়ার্ডস ক্রিকেটার্স। মিটিং শেষে তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে। জানা গেছে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে খেলতে পারবেন মোহামেডান ক্যাপ্টেন। 2-3 মাস 4 মাসে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। তারা কুস্তি লড়তে ছুটে আসেন দেশের নানা প্রান্ত থেকে। বালির তৈরি মঞ্চে চলে হার না মানা লড়াই। সূর্যের প্রখর তাপ, শরীর বেয়ে চুয়ে পড়া ঘাম কিংবা প্রতিপক্ষের হুঙ্কার কিছুই থামাতে পারে না তাদের। চট্টগ্রামে ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলায় 116তম আসরে চিত্রটা ছিল এমনই, যা দেখতে জড়ো হন হাজার হাজার দর্শক। এবারের বলি খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ বলি। প্রতি বছর 12 বৈশাখ ঐতিহাসিক লালদিঘি মাঠে ছুটে আসেন এসব বলি। অনেকটা নেশার টানে, নিজের বয়সও ভুলে যান অনেকে। আছে বিপরীত চিত্র, বলি খেলায় অংশ নেয় অনেক শিশু, কিশোর ও প্রবীণ। মঞ্চ কাঁপিয়ে চলে মল্লযুদ্ধ। আমি জীবনে আল্লাহ দিয়ে এখান থেকে হারি না, বছর 5 ক্লাস খেলাছে, 5 চ্যাম্পিয়ন পাইছি। আমার থেকে খেলতে মন চাইছে, সেজন্য নাম দিয়ে খেলতেছি। নতুন আর কোনোদিন খেলিনি। গোটা বছরে একবার দেখি, এই জন্য বলি ধরতে আসে, আমার এই জন্য ভালো লাগে। খেলার সৌভাগ্য হলো আমার, ইনশাল্লাহ 100% আশাবাদী আমি জয়লাভ করব। সূর্যের প্রখর তাপ উপেক্ষা করে চারদিকে তখন হাজারো দর্শক, মূল ফটকের সামনে অগণিত মানুষ। মাঠে যারা ঠাঁই পাননি তারা চড়ে বসেন আশেপাশের স্থাপনায়। সামনাসামনিতে দেখবো, এই জন্য 2 ঘন্টা আগে আসি, এখানে দাঁড়াইছি। বলি খেলা তো বড় জব্বর হয়, প্রতি বছরে আমি জব্বর বলি খেলা দেখি। এটা 36-37 বছর আগে থেকে বলি খেলা দেখতে এসেছি প্রথমবার। আমার অনেক শখ খেলা দেখার জন্য, সেই জন্য আমি সামনে দাঁড়িয়েছি। এবারের আসরের ফাইনালে লড়াই হয় কুমিল্লার 2 বলি বাঘা শরীফ ও রাশেদের মধ্যে। দীর্ঘ 1 ঘন্টার লড়াই শেষে চ্যাম্পিয়ন হন বাঘা শরীফ বলি। 1909 সালে শুরু হওয়া এই বলি খেলা কালের সাক্ষী, জানিয়ে চট্টগ্রামবাসীর অহংকারেরও শেষ নেই। 100 বছরের এই ঐতিহ্যের জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি চান আয়োজকরা। এখানে তো খেলাটা হয় 2 ভাগে, একটা হয় যারা শৌখিন খেলে নর্মাল, এদের সাথে এই গ্রুপ একটা, আর যারা হলো চ্যালেঞ্জ বাউটের খেলা খেলে। যতদিন আমরা চট্টগ্রামবাসী থাকবো, এই পৃথিবী থাকবে, এটা চলমান থাকবে। তো আমরা সরকারকে অনুরোধ জানাবো যাতে এই জাতীয় স্বীকৃতি আমাদেরকে দেন এবং ইউনেস্কোর যাতে স্বীকৃতি পাওয়া যায়। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই কুস্তি হয়, আগে অনেক হতো, কিন্তু সেগুলো অনেক জায়গায় এখন আর হয় না। কিন্তু চট্টগ্রামে যেটা এখনো চলছে এবং ধরে রেখেছে, এটা অত্যন্ত আনন্দের কথা। বলি খেলাকে কেন্দ্র করে লালদিঘির মাঠ ও আশপাশের 4 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে চলছে 3 দিনব্যাপী বৈশাখী মেলা। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। আর এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।